ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তারুণ্যের শক্তির ঐক্যের মাধ্যমে সেই লড়াইয়েও বিজয় আসবে বলেও আশা আমির জামাতের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দলটির বিশাল জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। বসেই বাকি বক্তব্য রাখেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ হতে হবে সবার জন্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম, ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির ও তপু সাহা। নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডক্টর শফিকুর রহমান। লাখো মানুষের কৌতূহলী দৃষ্টি তখন দলের আমিরের দিকে। কি বার্তা দেন দলীয় প্রধান? বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন আমিরে জামাত। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার সঙ্গে পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেমারিতে সদরে মাহদিল মুহতারাম আমির জামাত অচিরেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে অসুস্থ অবস্থায় মঞ্চে বসে পড়েই অসমাপ্ত বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি ঘোষণা দেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমাবেশের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও ভোর থেকেই নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। তিল ধরনের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে 7 দফা দাবি নিয়ে জামায়াতের এই জাতীয় সমাবেশ, যেখানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জোরালো দাবি তাদের কণ্ঠে। 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায় কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে
উঠতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলন, এনসিপি, কয়েকটি ইসলামিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। 54 বছরের ইতিহাসে এর আগে এত বড় সমাবেশের আয়োজন করেনি বাংলাদেশ জামায়াত ইসলাম। এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন ও অপশক্তির বিরুদ্ধে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা, এবং তারা এও বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়া অনেক জরুরি। রাষ্ট্র কাঠামো মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের আগে জাতীয় নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন, এসপিসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইসলামী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনে বিরোধিতাকারীরা জনগণের বন্ধু হতে পারে না। বিস্তারিত জানাচ্ছেন মাজারুল হক মুহাজির, ছবি তুলেছেন সজল বর্মন। স্মরণকালে সবচেয়ে বড় এই জনস্রোত জামাতে ইসলামীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে ঢল নামে লাখো মানুষের। মাঠ পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে মূল সড়ক, যেখানেই চোখ যায় সেখানেই জনতার ঢল। সমাবেশ সফল করতে ঘন্টার পর ঘন্টা বসে কিংবা দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মী। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিলেমিশে একাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকার রাজপথ, সড়কের অলিগলিতে। নেতাকর্মীদের কণ্ঠে স্লোগান আর হাতে শোভা পায় নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক, দাড়িপাল্লা। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা আর এগুলো চাই না। আমি শুধু আমি না, আমার ফ্যামিলি দিবে, আমার ফ্যামিলিতে 100 ভোটার আছে, এরা সবাই দিবে। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সমাবেশ স্থল। সকাল থেকে চলে হামদ, নাত, মঞ্চনাটক সহ নানা আয়োজন। সমাবেশে নির্ধারিত সময় দুপুর 2টা হলেও ভোর থেকেই নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। বিএনপি ছাড়া ফ্যাসিবাদ বিরোধী বেশিরভাগ রাজনৈতিক দলকেই দেখা যায় মঞ্চে। আগামীর বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই তাগিদ দেন তারা। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় না। অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও উঠে আসে সমাবেশ থেকে। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করেছে 20,000-এর মতো স্বেচ্ছাসেবক। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী শাসনামলের ধরপা করে একেবারে কোণঠাসা জামাত এর আগে কখনো এমন সমাবেশ করতে পারেনি। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে নানান রকমের কর্মসূচি কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের আরও সক্রিয় করে তোলে এই দলটি। তারই যেন এক মিলন মেলা দেখলো আজ সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশেপাশের এলাকা। এই জামাতের সমাবেশ থেকে তাদের নেতারা বলছেন এই সমাবেশ বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয় আগামী নির্বাচন এবং রাজনীতিতে কতটা প্রভাব ফেলে বাংলাদেশ জামাত ইসলামী। ষড়যন্ত্রকারীরা আবারও ক্ষমতা ফিরে পেতে সংগঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত জাতীয় নির্বাচনের পথে চলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা হারানো যাবে না। দেশকে আবারও কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এ বিষয়ে রাজনৈতিক দল সহ সবাইকে একমত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। ডেমোক্রেসি, হত্যা,
চিন্তায় গুণ ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলছে। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। কোন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বোঝা না বোঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এদিকে কক্সবাজারের চকরিয়ায় বিএনপির এক নেতাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় এনসিপির পথসভা মঞ্চ। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজার ও বান্দরবানে পথসভায় এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। এনসিপির জুলাই পদযাত্রা এখন চট্টগ্রাম বিভাগে। সকালে কক্সবাজারে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একটা গডফাদার ছিল, তার আন্ডারে ছোট ছোট গডফাদার ছিল পুরো বাংলাদেশ জুড়ে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। নাহিদ ইসলাম বলেন, এ মাসেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কোনো দল এটি ঠেকিয়ে রাখতে পারবে না। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেল পুরস্কারের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। পরে এনসিপি নেতারা পথসভা করেন পাহাড়ি জেলা বান্দরবানে। কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেয় স্থানীয় কর্মী সমর্থকরা। জুলাই বিপ্লবে সামনের সারিতে থাকা ছাত্রনেতা ও পেশাজীবীদের নেতৃত্বে গড়ে তোলা রাজনৈতিক দল এনসিপি এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের একাংশে পথসভা করেছে। চট্টগ্রামের পর সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বাকি জেলাগুলোতেও পথসভা করবে তারা। গোপালগঞ্জে নিহতদের পরিবাররা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। প্রয়োজনে সেই সব মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে। এদিকে তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশন কি পরিমাণ লোকবল লাগবে সেই ব্যাপারটি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানান তিনি। বলেন, তৃতীয় টার্মিনালের কাজ প্রায় 100% সম্পন্ন হয়েছে। এটি চালু হলে এয়ারপোর্টের সেবার মান আরও বাড়বে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। টার্মিনালের ওই এলাকাটা খুবই সুন্দর হয়েছে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যাবে। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে। এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়।